মুম্বাই ইন্ডিয়ান্সকে ইডেন গার্ডেনে হারিয়ে এইবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। মানে এই কলকাতা নাইট রাইডার্স ভাবতেই কেমন লাগছে, গত 2 বছর মানে প্লে অফে যেতে পারেনি, 7 নম্বর পজিশনে তারা আইপিএল শেষ করেছিল। কিন্তু এইবারের আইপিএলে গৌতম গম্ভীর ফিরে আসাতে, মেন্টর হওয়াতে একেবারে আলাদাই খেলেছে কলকাতা নাইট রাইডার্স। রান ডিফেন্ড করেছে, ভালো ব্যাটিং করেছে। প্রথম দিকে আমরা দেখতে পেরেছিলাম বড় রান করে কিছু ম্যাচ হেরেও গেছিল, ভালো বল টল করতে পারেনি। আজকের ম্যাচও হেরে যাচ্ছিল, 1 ওভারে যখন 18 রান বাকি ছিল, যখন যদি মিচেল স্টার্ক 1 ওভারে 11 রান দিয়েছিল, তাকে যদি বল দিত শ্রেয়াস আয়ার, হয়তো সে হারিয়ে দিতে পারত। ওই লাস্ট ওভারটা হর্ষিত রানাকে দেওয়াই টার্নিং পয়েন্ট হলো। মানে টার্নিং পয়েন্ট এর আগেই হয়েছিল, কিন্তু লাস্ট ওভারটা 18 রান ডিফেন্ড করেছিল হর্ষিত রানা। 3 রান না 2 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছিল। মানে দারুণ দারুণ। হর্ষিত রানা মার খায় বাট উইকেট নিয়ে নেয়, অত কিন্তু ইয়র্কার দেওয়ার ক্যাপাসিটি তার নেই, কিন্তু সুন্দর লাইন লেন্থে বল করে দেয়, যার কারণে কিন্তু হর্ষিত রানা উইকেট পেয়ে যায়। ভৈভব আরোরা আবার ডেথ বোলিংটা অত ভালো চলে না, সে আবার পাওয়ার প্লেয়ার বোলার, আর ডেথ বোলার কিন্তু হর্ষিত রানা। মানে পুরো দলগত খেলেছে কলকাতা নাইট রাইডার্স। 24 কোটি টাকার ওপর বেশি ভরসা করেনি, মানে 24 কোটি টাকার প্লেয়ারের ওপর বেশি ভরসা করেনি, কম ভরসা করেছিল। একটা আলাদাই ম্যাচ হলো। মানে অনেকেই ভেবেছিল যে এই রান হয়তো চেস করে দেবে মুম্বাই ইন্ডিয়ান, চেস করে দিতেও পারতো, চেস হয়ে যেত। নমনদীর যদি টিকে থাকতো, শেষ হতো মিচেল স্টার্ককে বোলিং দিলেই ম্যাচটা শেষ হয়ে যেত, কলকাতা জিততে পারতো না। সেক্ষেত্রে প্রথম দল হিসেবে প্লে অফে যেতে পারতো না, তাহলে 8টা ম্যাচ তাদের জিততে হতো। 9টা ম্যাচ জিতেছে কলকাতা 12টার মধ্যে, আর কলকাতার একটা রেকর্ডের হাতছানি রয়েছে, আর 2টো যদি ম্যাচ জেতে তাহলে 11টা ম্যাচ জিতবে, যেটা কোনোদিন তারা জিততে পারেনি। এই জেতার মধ্যেও কিন্তু অনেকগুলো কিন্তু দুর্বলতা দেখা গেল। একটা হলো ব্যাটিং ব্যর্থতা দেখা গেল, আর বোলিংয়ের দিক থেকে বোলিং ভালো হচ্ছে, গত 2টো ম্যাচে বোলিং ভালো হয়েছে। যেমন 261 রানে যেমন বোলিং ভালো হয়নি, তবে এই পিচটা একটু ওই বৃষ্টি হয়ে একটু পিচটা ব্যাটিং পিচের থেকে একটু মানে একটু কঠিন পিচ হয়ে গেছিলো, ব্যাটিংয়ের জন্য অনুপযুক্ত ছিল, অতটা উপযুক্ত ছিল না। তবে ভালো যদি কোয়ালিটি কেউ ব্যাটিং করতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্সের, রোহিত বা সূর্যকুমার যাদব একজন সেট হয়ে গেলে ম্যাচটা ফিনিশ করে দিত। আর রোহিত শর্মা আজকে টাচেই ছিল না, একখানা 4 মেরেছে ঠিকই, বাট মানে সেরকম কোনো ফর্মেই ছিল না। আজকে ব্যাটিং যা দেখে বোঝা গেল, মানে ব্যাটে ঠিকঠাক কারেক্টই করতে পারছিল না। বরুণ চক্রবর্তীর বলে আর কি উইকেটটা ছুড়ে দিয়ে আসলো সে। মানে এই বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের যেন কোনো কিছুই ঠিক হচ্ছে না। মূল কথা, হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার জন্য মুম্বাই সব শেষ হয়ে গেছে। মুম্বাই হারুক, এইটুকুই চাইবো। ভালোই লাগছে বেশ। 158 রান চেস করতে নেমে 16 ওভারে মুম্বাই তোলে 139 রান 8 উইকেটে 16 ওভারে। ম্যাচটা কালকে পুরো দেখেও নেই, সকালে উঠে দেখলাম কলকাতা জিতে গেছে। মানে দারুণ। বৃষ্টির জন্য 16 ওভারে ম্যাচটা হয়েছিল। ঈশান কিষান 22 বলে 40 রান করে 5টা 4 2টো 6 মেরে নারিনের বলে আউট হয়ে যায়। ঈশান কিষানই একমাত্র মানে ভালো ব্যাটিং করেছিল। রোহিত শর্মা 24 বলে 19 রানে স্লো ইনিংস খেলে, টেস্ট ইনিংস, 1টা 4 1টা 6 বারে 79 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, বরুণ চক্রবর্তীর বলে আউট হয়। রোহিত শর্মা ব্যাটিং দেখে মনে হচ্ছিল T20 ওয়ার্ল্ড কাপে কি আদৌ ভালো ব্যাটিং করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে একটা। মানে জঘন্য খেলেছে, মানে কিরকম যেন খেলছে, মানে ভাল লাগছে না। আর সূর্যকুমার যাদব আজকে কানেক্টই, মানে রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে কানেক্টই হচ্ছিল না বল। 14 বলে 11 রান, 1টা 4, রাসেলের বলে আউট হয়েছে। রাসেল আবার সূর্যকে আউট করেছে। আগের ম্যাচে ওয়াংখেড়েতেও সূর্যকে আউট করেছিল রাসেল, আজকেও তাই। রাসেল হয়তো ব্যাটে সেরকম জ্বলে উঠতে পারেনি, কিন্তু বল হাতে 2খানা উইকেট নিয়েছিল। তবে রাসেল আবার একা ম্যাচটা হারিয়েও দিচ্ছিল লাস্ট দিকে। ওই নমনদীপ যা মেরে দিচ্ছিল, নমনদীপ 2খানা 6 1টা 4 খেললো, ওইখানে মানে 16 রান দিয়ে ফেললো, ওইখানেই ম্যাচটা ঘুরে যাচ্ছিল। তারপরে তো হর্ষিত রানা, এটা একটা শ্রেয়াস আয়ারের ভালো ক্যাপ্টেন্সি। তবে হর্ষিত রানা যদি আবার ডিফেন্ড করতে না, আবার যে 8 রান ডিফেন্ড করতে পারে, সে 18 রান ডিফেন্ড করতে পারবে না। আগে ডিফেন্ড করেছে বলেই তার উপর ভরসা রেখে কিন্তু বলটা দেওয়া হয়েছে, তারপর থেকে অসাধারণ বলটা করে দিয়েছে হর্ষিত রানা। আর তিলক বর্মা 17 বলে 32, 5টা 4 1টা 6, হর্ষিত রানা আউট করেছে। 188 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আর এই যে ফিল সল্ট যেমন ব্যাটিংটা করছে, আজকেও তো ব্যাটিং করতে পারেনি, বাট উইকেট কিপিং ভালো করেছে। আর এই খবরটা শোনা যাচ্ছে সে নাকি প্লে অফসে থাকতে চলেছে, কলকাতার হয়ে খেলবে প্লে অফসে ফিল সল্ট। আর হার্দিক পান্ডিয়া 4 বলে 2 রান, বরুণ চক্রবর্তী আউট করেছে। টিম ডেভিড 3 বলে 0, রাসেল আউট করেছে। নিয়াল ওয়াদেরা 3 বলে 3 রান, মিচেল স্টার্ক আর ফিল সল্ট রান আউট করেছে। আর নমনদীর 6 বলে 17 রান, 1টা 4 2টো 6, হর্ষিত রানা আউট করেছে। নমনদীর ভালো খেলছিল বাট আউট হয়ে গেছে। নিহাল ওয়াদেরা থাকলেও ম্যাচটা ঘুরে যেতে পারতো। এই রান কিন্তু এখানে চেস হয়ে যেত, হতো না যে তা না, এটা কলকাতা চেস করলে হয়তো করে দিতে পারতো, বাট সেটা হয়তো চাপে হয়ে যেত। ভালো বোলিং হয়েছে কলকাতার, ওই হর্ষিত রানা ভালো বোলিং করে জিতিয়েছে। আর আংশুল কম্বোজ 2 ওভারে 2 বলে 2 রান,
চাওলা 2 বলে 1 রান, 12 রান এক্সট্রা দিয়েছে কলকাতার বোলাররা। ভৈভব আরোরা 2 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি, তারপর আর তাকে বোলিংয়ে দেয়নি শ্রেয়াস আয়ার। মিচেল স্টার্ক 1 ওভার বোলিং করেছিল, 11 রান দিয়ে, আর তার 11 রান দিয়েছে, তারপর আর তাকে বোলিংয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। হর্ষিত রানা 3 ওভারে 34 রান খেয়েছে, বাট 2 উইকেট নিয়েছে গুরুত্বপূর্ণ। সুনীল নারায়ণ 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট। সুনীল নারিন 4 ওভার, লাস্ট ওভারটা বোধ হয় সুনীল নারিনকেও দেওয়া যেতে পারতো, কিন্তু হর্ষিত রানাকেই দিয়েছিল শ্রেয়াস আয়ার। মানে সুনীল নারিনকে ভেবেছিল আর দরকার নেই, হর্ষিত রানাই রয়েছে, হর্ষিতই বল করুক। আর বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট, ইকোনমি 4.2। যেহেতু সুনীল নারিনই প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড বেশি যেতে কলকাতার হয়ে, এই জন্য যখন সে প্রেজেন্টেশন সেরিমনিতে এসেছিল তখন বরুণ চক্রবর্তীকে বলছিল সুনীল নারিন, তারপর বলে কেউ সরি বরুণ চক্রবর্তী দারুণ বল করেছে। রোহিত শর্মাকে আউট করেছে, আর আরেকটা আউট করেছে, রোহিতকে আউট করলো, আর হার্দিক পান্ডাকে আউট করেছে। হার্দিক পান্ডার যেন কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। হার্দিক পান্ডা যখন গুজরাটের অধিনায়ক ছিল তখন কি সুন্দর ধারাবাহিকভাবে জিতছিল, এখন একেবারে খেলতে পারছে না, কি অবস্থা। অ্যান্দ্রে রাসেল 3 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট। 2 ওভারে রানটা কম দিয়েছিল, লাস্ট ওভারে একটু মারটা খেয়ে গেছে রাসেল, এই জন্যই, মানে 2 ওভার ভালো বল করে 1 ওভারে প্রচণ্ড মার খায়, এই জন্যই আর কি রানটা দিয়ে ফেলে। আর মুম্বাইয়ের যখন 6.5 ওভারে 65 রান 1 উইকেট, তখন অনেকেই ভেবেছিল হয়তো মুম্বাই জিতে যাবে। তারপর এরপরে সূর্য আছে, হার্দিক পান্ডে আছে, টিম ডেভিড রয়েছে, তারপরে নিহাল ওয়াদ্দেরা রয়েছে, এরা জিতবে, কিন্তু তারপরে কলকাতা দারুণ কামব্যাক করে। রোহিত শর্মা 67 রানে 2 উইকেট, সূর্যকুমার যাদব 87 রানে 3 উইকেট, হার্দিক পান্ড্যা 91 রানে 4 উইকেট। তারপর টিম ডেভিড আউট হয়ে যায় 92 রানে 5 উইকেট, নেহাল ওয়াদ্দেরা 117 রানে 6 উইকেট, আর 136 রানে 7 উইকেট। নমনদীপ তারপর আউট হয়, তারপর আবার তিলক বর্মা আউট হয়ে যায় 137 রানে 8 উইকেট। আমি মনে করি ম্যাচের টার্নিং পয়েন্ট ওই যখন রোহিত শর্মা আউট হলো ওটা একটা, আর যখন আর কি অ্যান্দ্রে রাসেল সূর্যকে আউট করলো তখন ম্যাচের টার্নিং পয়েন্ট, আর শেষের দিকে টার্নিং পয়েন্ট যখন নমনদীপকে হর্ষিত রানা আউট করলো। নমনদীপ থাকলে যখন যেরকমভাবে মারছিল 2 কানে 6 একটা 4, ও ম্যাচ জিতেই দিত ঠিকই। 1 থেকে 6 ওভারে 59 রান তুলেছিল, কলকাতা এত রান তুলতে পারেনি। কলকাতার 45 রানে 3 উইকেট পড়ে গেছিলো, মানে কলকাতা প্রায় পাওয়ার প্লেতে 15টা রান কম করেছিল, ওই জন্য রোহিত শর্মারা আবার এগিয়ে গেছিলো, তারপর কোনো উইকেট পড়েনি। এইটা যদি মানে আরামসে জিতে যেতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স, আর আজকে মুম্বাই জিতলেও কোনো লাভ হতো না। ঈশান কিষান রোহিত শর্মা 42 বলে 64 রানের পার্টনারশিপ করে, তারপরে রোহিত আর সূর্য 6 বলে 2 রান, সূর্য আর তিলক বর্মা 18 বলে 20 রান, তিলক বর্মা হার্দিক পান্ডা 5 বলে 4 রান, আর টিম ডেভিড আর তিলক বর্মা 3 বলে 1 রান, তারপর নিহাল ওয়াদ্দেরা তিলক বর্মা 11 বলে 24 রান। নমনদীর আর তিলক বর্মার মধ্যে পার্টনারশিপ হয় 7 বলে 19 রান। আংশুল কম্বোজ 2 বলে 1 রান, আর আংশুল কম্বোজ আর চাওলা 3 বলে 2 রান। তারপর কলকাতা জিতে যায়, বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জেতে। আর বরুণ চক্রবর্তী ছাড়া কে জিতবে? বরুণ চক্রবর্তী যেভাবে খেলে, আর নীতিশ রানা আজকে চোটের পর ফিরে এসে ভালোই খেলেছে, খুব একটা খারাপ খেলেনি, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, তবে একটু বড় ইনিংস খেলতে পারতো। তবে কলকাতা 7 উইকেট পরে 8 উইকেট পড়ে যায় মুম্বাইয়ের, 1 নম্বরে চলে যায় কলকাতা। 9খানা যেতে অবিশ্বাস্য, দারুণ। এখন পরের ম্যাচ রয়েছে কালকেই পরের ম্যাচ রয়েছে সোমবার, হ্যাঁ, ওই গুজরাটের সাথে। এবার অনেকে বলছে যে কলকাতার একটা ম্যাচ হারা দরকার, এবার কলকাতা হারলেই যে কাপ নেবে এমন কোনো কথা নেই। এর আগে যদি পয়েন্টস টেবিলে আমরা দেখি 1 নম্বরে যে থাকে পয়েন্টস টেবিলে সেই কিন্তু জেতে। আর আজকে আবার রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে, যদি চেন্নাইকে হারাতে পারে তারা, চেন্নাইয়ের ওদিকে চাপ হয়ে যাবে, আরসিবির কিন্তু সুযোগ আসবে যদি চেন্নাই হারে, মানে প্লে অফে যাওয়ার সুযোগ আসবে। আর আরসিবির তো সিএসকে হারাতেই হবে। আর যদি আর কি রাজস্থান জিতে যায় সেক্ষেত্রে কিন্তু 1 নম্বরে কিন্তু রাজস্থান যেতে পারবে না, নেট রান রেট কিন্তু কম রয়েছে। আর যদি চেন্নাই বড় ব্যবধানে হারে, 90 রান 100 রানের ব্যবধানে হারে বা 80 রানের ব্যবধানে হারে, তাহলে নেট রান রেট কলকাতাটা ছাপিয়ে যাবে রাজস্থান, সেক্ষেত্রে 1-এ চলে যাবে রাজস্থান, 2-এ চলে আসবে কলকাতা। সেটা আমার মনে হয় না হবে। চেন্নাইতে অত বড় ব্যবধানে চেন্নাইকে হারানো খুবই কঠিন, তবে চেন্নাই জিতেও যেতে পারে আজকের ম্যাচটা। আর রাজস্থান রয়্যালস খেলেছে, তবে রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স এই দুটো টিমের মধ্যেই ফাইনাল হোক এবারের আইপিএলে, সেটাই চাইবো। এর আগেও তাই হয়েছে, 1-2 নম্বর টিমের মধ্যে বেশিরভাগ সময় ফাইনাল হয়েছে। গতবার তাই হয়েছিল, তার আগের বারও তাই হয়েছিল, মানে বেশিরভাগ 2-1 সময় একটু অন্যরকম হয়েছিল 4 নম্বরের প্লেয়ারের সাথে ফাইনাল, যেমন 2021-এ চেন্নাই ছিল 2-এ, আর 4-এ বোধহয় ছিল কলকাতা। 2 আর 4-এর মধ্যে ফাইনাল হয়েছিল, শেষ পর্যন্ত উঠেছিল। আর কলকাতার আজ জাস্ট 2টো ম্যাচ রয়েছে, 2টো ম্যাচ যদি একটা ম্যাচও হেরেও যায় কলকাতার কোনো যায় আসবে না, তার কারণ তারা এবার একটু চেঞ্জ করে অন্য চেতন সাকারিয়াকে একটা ম্যাচে সুযোগ দেওয়া যাক ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, তারপর রাসেলকে একটা ম্যাচে বিশ্রাম দেওয়া হোক, রাদারফোর্ড একটা সুযোগ পাক, একটা কি 2টো ম্যাচে সুযোগ দিলেও কোনো অসুবিধার কিছু নাই।
আর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এদেরকে বসানোর দরকার নেই। মিচেল স্টার্ককে একটা ম্যাচে রেস্ট দিয়ে দিক, মিচেল স্টার্ককে একটা ম্যাচে রেস্ট দিয়ে চামিরাকে আনুক, হারলেও কোনো যায় আসে না, সেই জন্য রেস্ট দিক, অসুবিধা নেই, নতুন প্লেয়ার সুযোগ দিক। হ্যাঁ, আর নীতিশ রানাকে অবশ্যই খেলাতে হবে, শ্রেয়াস আর খেলুক। এই কিছু কিছু চেঞ্জ দরকার, কিছু কিছু চেঞ্জ দরকার। তারপর আবার প্লে অফে মানে আর বলতে গেলে 4টে ম্যাচ জিতলে কলকাতা কাপ নিচ্ছে। 2খানা ম্যাচ গ্রুপ লিগের ম্যাচ রয়েছে, আর একটা কোয়ালিফায়ার 1, সেটা জিতলে প্লে অফে মানে ফাইনালে চলে যাবে, ফাইনালে গেলে কাপ নিয়ে নিল 4টে। এবার যদি কাপ না নিতে পারে অবাক হবো। 1 নম্বর দল আইপিএলের কখনো হতে পারেনি কলকাতা, এবার কিন্তু হয়েছে। 2014তেও হতে পারেনি, 2012তেও হতে পারেনি, 2021এও হতে পারেনি। এবার যদি কাপ না নেয় আমি অবাক হব বটে, মানে কাপ নেওয়া উচিত অবশ্যই। এবং এর পরের ম্যাচগুলো যদি হেরেও যায় অসুবিধার কিছু নেই, সেখান থেকে ভুল ভ্রান্তিগুলো শুধরে নিতে হবে। আর গৌতম গম্ভীর যেহেতু রয়েছে অসুবিধার কিছু হবে না। তবে মিচেল স্টার্ক যেন 24 কোটি টাকা যেন ম্যাচ না হারায়, তার জন্য আমরা যেন ফাইনাল না হেরে যাই, এটাই আমার টেনশন, আর কিছুই না। সে সবসময় কিন্তু ব্যাটিং ভালো হবে না, সেটা কিন্তু চেন্নাইতে হবে। এবার চেন্নাইয়ের পিচে একটা ম্যাচে যা ব্যাটিং করেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে, ওরকমই পিচ হতে পারে, কিন্তু স্লো পিচে কলকাতাকে ভালো খেলতে হবে। স্লো পিচে ওই হার্ড হিটিং ব্যাটিং করলে চলবে না। সেখানে মানিশ পান্ডের মতো 30 বলে 40 রান বা 35 বলে 46 রান, 50 রান, ওই ইনিংসটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এবার ওরকম ইনিংস খেলতে হবে। আর শ্রেয়াসী একমাত্র কানেক্ট ভালো করতে পারছে না, বাট ক্যাপ্টেন্সি খুব একটা খারাপ করছে না। সেরা ক্যাপ্টেন্সি কখনোই নয়। আর রোহিত শর্মা বলছে আমি কেকেআরে অবশ্যই ফিরে আসতে চাই, তার কারণ ইডেন গার্ডেন আমার প্রিয় গ্রাউন্ড। ইডেন গার্ডেন প্রিয় গ্রাউন্ড হলো, রোহিত শর্মা যদি ফিরেও আসে আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে আসবে না, ক্যাপ্টেন্সি থেকে সরাবে না শ্রেয়াসকে। আর শ্রেয়াস কিন্তু ভালোই ক্যাপ্টেন্সি করছে, ভালোই লাগছে বেশ। আর আজকের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাতের ম্যাচ যে হারবে দিল্লি এবং আরসিবির মধ্যে, সে বলতে গেলে প্লে অফে যেতে পারবে না। আর দুপুরে যদি চেন্নাই হারে, চেন্নাইও প্লে অফে যেতে পারবে না। চেন্নাই নেট রান রেট ভালো রয়েছে, বাট আরসিবি সেক্ষেত্রে চান্স বেশি হয়ে যাচ্ছে। আবার দিল্লিরও চান্স খুলে যেতে পারে, দিল্লি যদি রাতে যেতে, মানে কে যাবে বলা যাচ্ছে না। এটাই দেখা যাক কি হয়। মানে কালকে প্রায় 12:30 নাগাদ শেষ হয়েছিল, 12:30টারও পরে 1:45 নাগাদ শেষ হয়েছিল ম্যাচ। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম দিয়ে উঠে দেখি কলকাতা জিতে গেছে। এবং হাইলাইটসে দেখলাম রাসেল একদম দুর্ধর্ষ বল করলো এবং আর রমনদীপ সিং শেষ দিকে এসে ছোট ইম্প্যাক্ট ফেলাচ্ছে, প্লাস ভালো কিন্তু ক্যাচ ট্যাচও হচ্ছে। আবার চাইলেও তাকে দিয়ে বোলিংও করানো যেতে পারে। ভেঙ্কটেশ্বরও মোটামুটি কানেক্ট করছে, ভালোই খেলছে আর কি। আর ফিল সল্ট আর নারিন মানে অসাধারণ। আর ফিল সল্ট আর নারিনই সব ম্যাচে খেলুক, এটাই চাইবো। মানে তাদের পক্ষে হয়তো অরেঞ্জ ক্যাপ জেতা সম্ভব না, বাট ভালো রান করা আরও সম্ভব। আর পার্পেল ক্যাপ জেতার লিস্টে বরুণ চক্রবর্তী চলে এসেছে, বরুণ চক্রবর্তী জিততেও পারে, তার কারণ বুমরা তো পুরো শেষ অবধি থাকবে না, বরুণ চক্রবর্তী কিন্তু ম্যাচ বেশি পাবে। এবার আর সুনীল নারিন জিততে পারবে না, বরুণ চক্রবর্তী জেতার চান্স রয়েছে। সুনীল নারিন কখনোই পার্পেল ক্যাপ জিততে পারে না, কলকাতার হয়ে কেউ পার্পেল ক্যাপ জিততে পারেনি। বরুণ চক্রবর্তী যেতে এর থেকে ভালো বিষয় আর কিছু হতে পারে না। মানে বরুণ চক্রবর্তী পুরো ধারাবাহিক, শুধু 22 সালে ভালো করতে পারেনি, 23-এ উইকেট নিয়েছে ভালো, কেকেআরের হয়ে সর্বোচ্চ, 21-এ সর্বোচ্চ, 20-তে সর্বোচ্চ, মানে দারুণ একজন স্পিনার পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কুলদীপের থেকেও যেন ভালো বল করছে, কুলদীপও বোধহয় এত ভালো বল করতে পারেনি বরুণ চক্রবর্তীর মতো। মানে দারুণ লাগছে, একটু মার খেয়েছে কিছু সময়, কিন্তু বাট উইকেট নিয়েছে। এবার নারিনের মতো অত হাই কোয়ালিটির স্পিনার নয় বরুণ চক্রবর্তী। আর সুনীল নারিন পিছন থেকে বলটা নিয়েছে ছড়ে, তো এই জন্য তার বলটা খেলতে কিন্তু অসুবিধা হয়ে যায়। দেখা যাক এখন কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। কলকাতা নাইট রাইডার্স 16 ওভারে 157 রান তুলেছিল, যেটা অনেকটাই কিন্তু কম রান বলতে গেলে। এই পিচে আরও 20 বা 25 রান বেশি হলে ভালো হতো, তবে একেবারে খারাপ রান ছিল না। আর বৃষ্টির জন্যই কিন্তু 4 ওভার কমে গিয়েছিল ম্যাচটা, না হলে কিন্তু 20 ওভারেরই ম্যাচটা হতো। তবে বুমরা যে সেরা বোলার সেটা আবার প্রমাণ করলো। বুমরা অবশ্যই কোয়ালিটি বোলার, বুমরার বিরুদ্ধে ভালো কোয়ালিটির ব্যাটসম্যান নেই, মারতে পারবে না। রিঙ্কু সিং মারে কি করে? রিঙ্কু সিং যদি আগের বছরের ফর্মে থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল। রিঙ্কু সিং এবছর খেলতে পারছে না সেইভাবে আগের বারের মতো। তার প্রধান কারণ হলো মানে ঠিকভাবে সুযোগও পাচ্ছিল না। তারপরে ইন্ডিয়ান টিমে সুযোগ না পাওয়ার পর সে অনেক ভেঙে পড়েছে। সে ভেবেই নিয়েছিল একাদশে থাকবে এবং প্লেইং 11-এও সুযোগ পাবে, মানে টিমেও থাকবে। এই জন্য হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে, বা এই ফিনিশিং দিকে একটু সমস্যা দেখা যেতে পারছে। রমনদীপ সিং খেলছে, বাট রাসেল আর রিঙ্কু সিং চলছে না বলে সমস্যা। রাসেল আবার বল হাতে উইকেট নিচ্ছে, কিন্তু ব্যাট হাতে সেইভাবে বড় ইনিংস খেলতে পারছে না। ছোটোখাটো 24, 26, 30 এর মধ্যে আউট হয়ে যাচ্ছে। একটা ম্যাচে 65 করেছে, আর প্রতি ম্যাচে আগে আউট হচ্ছে। তবে বলটা ভালো করছে, মার খেলেও বলটা ভালো করছে। আর সুনীল নারিন তো প্রথমে আউট,
সুনীল নারিন ফিলিপ সল্ট না খেললে কলকাতা বাজে খেলছে, মানে ওপেনিং জুটি প্রথমে আউট করা গেলে ওইটাই হলো কেকেআরের মূল শক্তি। ওপেনিং জুটি আউট হয়ে গেলে চাপে। আর নীতিশ রানা চোটের পর থেকে ফিরে এসে মোটামুটি ভালোই খেলেছে। আর শ্রেয়াস আয়ারের ফর্মটা সমস্যা। শ্রেয়াস আয়ার খেলেছে ভালো, কিন্তু এরকম ব্যাটিং উইকেটে 10 বলে 7 রান এটা কোনোভাবে মানা যায় না। শ্রেয়াস আয়ার মানে ব্যাটিংটা ওইটাই বাজে লাগলো আমার, সব থেকে বাজে লেগেছে শ্রেয়াস আয়ারের ব্যাটিং। ফিল সল্ট প্রথম বলে 6 চালিয়েছিল, পরে আউট হয়েছে, ঠিক আছে, সে মেরে খেলতে চেয়েছিল, 5 বলে 6 রান। নুয়ান থুসারা আউট করেছে, একটা 6 মেরেছে। আর নারিনের বলটা বুঝতেই পারেনি, মানে ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার ছিল, বলটা যদি ব্যাট দিয়ে ঠেকাতো তাহলে আউট হতো না। আর বুমরার বোলিং, নারিন আর কি খেলবে, 1 বলে 0 আউট হয়ে গেছে। বোল্ড হয়েছে ভেঙ্কটেশ্বর আরও টিকলে রানটা আরও বেশি হতো। আগের দিন যেমন 70 রান করেছিল 50 বলে, ওরকম সেট হয়ে থাকলে ভালো হতো, বাট রোজ ভেঙ্কটেশ্বর খেলবে না। তাও ভেঙ্কটেশ্বর আজকে সব থেকে বেশি রান করেছে কলকাতার হয়ে। ভেঙ্কটেশ্বর 21 বলে 42 রান, 6টা 4, 2টো 6। চাওলার বলে আউট হয়েছে। শ্রেয়াস আয়ার 10 বলে 7 রান। আংশুল কম্বোজ, মানে জঘন্য, মানে কি আর বলবো, এত ডট বল খেলছিল। 1 থেকে 5 ওভারে পাওয়ার প্লে ছিল, 45 রান উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের কখনোই রানটা 10-এর ইকোনমি হয়নি, মানে রান রেট 10 হয়নি, সবসময় 10-এর নিচে ছিল। 8, 8.5, 9, 9.5, 9, 9.5 বেশি ছিল, এই জন্য রানটা অনেকটা কম হয়েছিল। নীতিশ রানা 23 বলে 33 রান, 4টে 4, একটা 6 রান আউট করেছে, কিন্তু তিলক বর্মা রান আউট করেছে, এটা ভালো রান আউট করেছিল। নীতিশ রানা একটু দৌড়াতে পারলে ভালো হতো, বাট আউট হয়ে গেছে। আজকে কেউ সেট হয়ে থাকলে আরও বড় রান আশা করা যেতে পারতো। রাসেল একটা গুরুত্বপূর্ণ সময় চাওলার বলে মাঠ থেকে আউট হলো, 14 বলে 24, 2টো 4, 2টো 6। আমি শিওর রাসেল আর থাকলে আর 10টা বা 12টা রান অন্তত বেশি হতো। আর রিঙ্কু সিং 12 বলে 20 রান, 2টো 4, 166 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। ফর্ম নেই, তাও 166 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, ফর্মে থাকলে 200-র উপরে ব্যাটিং করতো। বুমরার বলে আউট হয়েছে। রমনদীপ সিং 8 বলে 17 রান, একটা 4, একটা 6, 212 স্ট্রাইক রেট। মানে রমনদীপ সিং এইবারের আইপিএলে যখনই ব্যাট করতে এসে এরকম ইনিংস খেলে গেছে। 17 বলে 35 চাপের মধ্যে এসে, আরসিবির বিপক্ষে শেষ মুহূর্তে এসে 9 বলে 24, লখনৌর বিপক্ষে 6 বলে 25, আর মুম্বাইয়ের বিপক্ষে 8 বলে 17। প্রত্যেকটা ইনিংসে গুরুত্বপূর্ণ। মানে সবাই রিঙ্কু সিং, অ্যান্দ্রে রাসেল বলছে ঠিকই, কিন্তু দারুণ কিন্তু খেলেছে রমনদীপ সিংও, যে আগেরবার মুম্বাইতে ছিল, মুম্বাই তাকে খেলায়নি সেইভাবে। আর রিঙ্কু সিং জাসপ্রীত বুমরার বিপক্ষে আইপিএলে 10 রান করেছে 14 বলে, 3টে ডিসমিসাল, আর 3 হলো অ্যাভারেজ, আর স্ট্রাইক রেট 71, মানে খুবই খারাপ রিঙ্কু সিং। এই দিক থেকে মানিশ পান্ডে কি পুরো কোয়ালিটি। মানিশ পান্ডে, নীতিশ রানা বা ভেঙ্কটেশ্বর এদের সাথে কখনোই তুলনা হয় না। মানিশ পান্ডে কীরকম, অনেকটা বিরাট কোহলির মতো, একটু স্লো খেলবে, ধরে খেলবে, পুরো শেষ অবধি টিকে থাকবে, যে ম্যাচে খেলবে শেষ অবধি টিকে খেলে ভালো রান করে দেবে, যেটা পারে। ভেঙ্কটেশও পারে, কিন্তু মাঝে মাঝে পারে না। শ্রেয়াস আর এখন পারছে না, এবছর পাচ্ছে না। শ্রেয়াসও পারে, বাট এবছর পাচ্ছে না, এই জন্যই T20 ওয়ার্ল্ড কাপে সে সুযোগ পায়নি। আর সুযোগ পাওয়ার কোনো কথাও ছিল না। ওই মানে ওই প্লেয়ারটা একটা আলাদা, মানিশ পান্ডে, মানে পুরো সেট হয়ে থাকতো, সেট হয়ে থেকে একেবারে পুরো, মানে যে ম্যাচে সেট হয়ে থাকতো একেবারে ভালো ইনিংস খেলে দিত। আর এই জন্য জাসপ্রীত বুমরার এগেনস্টে 48 বলে 81 রান করেছে, 48 বলে 81 রান, ইকোনমি অনেক বেশি, এবং দারুণ দারুণ খেলেছে হলো জাসপ্রীত বুমরার বিরুদ্ধে মানিশ পান্ডে। আগের দিন তো একটা কাট শটও মেরেছিল, মানে দারুণ। আর পীযূষ চাওলা কিন্তু ভালোই বল করেছে আজকে, দেখলাম পীযূষ চাওলা। আর 20 বার, এক সিজনে 20 বার উইকেট নিয়েছে, 5 বার চাহাল, আর 4 বার নিয়েছে বুমরা, 4 বার নিয়েছে লাসিথ মালিঙ্গা। একটা দারুণ রেকর্ড করেছে জাসপ্রীত বুমরা একদম অসাধারণ বোলার, মানে আজকে ওইখানেই দেখা দিল ব্যাটিং ব্যর্থতা কলকাতার। তবে এই পিচে আরও 20টা রান বেশি হলে আর কোনো সমস্যা হয়। 20টা রান ওই যে স্লো হলো, ওই ওপেনিং পার্টনারশিপের জন্য সমস্যাটা হলো। তারপর মাঝের দিকে রানটা উঠছিল না। নুয়ান থুসারা 3 ওভারে 31 রান খেয়েছে, 1 উইকেট। জাসপ্রীত বুমরা তাও 4 ওভারে 39 রান খেয়ে গেছে, 2 উইকেট, যার ইকোনমি থাকে 6.5, এই পিচে 9.5। তারপর আংশুল কম্বোজ 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। হার্দিক পান্ডা 3 ওভারে 32 রান দিয়ে কোনো উইকেট পায়নি। পীযূষ চাওলা 3 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট, 9.3 হলো ইকোনমি। ফিল সল্ট 6 রানে 1 উইকেট। সুনীল নারিন 10 রানে 2 উইকেট। এইখানে অলরেডি কলকাতার খেলা শেষ। তারপরে শ্রেয়াস আয়ার 40 রানে 3 উইকেট, 4.1 ওভারে, তখন তো 10 কিন্তু ইকোনমি ছিল তখন। তারপরে ভেঙ্কটেশ্বর 77 রানে 4 উইকেট। নীতিশ রানা 116 রানে 5 উইকেট, 12 ওভারে। অ্যান্দ্রে রাসেল 125 রানে 6 উইকেট।
উম, 12.6 ওভারে, আর রিঙ্কু সিং 148 রানে 7 উইকেট, 1 থেকে 5 ওভারে 45 রান তোলে কলকাতা। আর ভেঙ্কটেশ্বর আর শ্রেয়াসের মধ্যে 18 বলে 30 রানের পার্টনারশিপ হয়। ভেঙ্কটেশ্বর আর নীতিশ রানের মধ্যে 24 বলে 37 রানের পার্টনারশিপ হয়। অ্যান্দ্রে রাসেল আর নীতিশ রানের মধ্যে 23 বলে 39 রানের পার্টনারশিপ হয়। রমনদীপ সিং আর রিঙ্কু সিংয়ের মধ্যে 14 বলে 23 রানের পার্টনারশিপ হয়। এই হলো অবস্থা। মিচেল স্টার্ক আর রমনদীপ সিংয়ের মধ্যে 4 বলে 9 রানের পার্টনারশিপ হয়। মানে আরও বেশি রান করতে পারতো সে, যাই হোক রোজ রোজ করা যায় না। হ্যাঁ, রোজ রোজ করা সম্ভব হয় না বেশি রান। মানে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান করতে হবে গৌতম গম্ভীরের। ব্যাটিংয়ে যে সমস্যাটা রয়েছে, ওপেনিং পার্টনারশিপ হয়ে গেলে ওই 3 নম্বর পজিশনে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স বলে ভেঙ্কটেশ্বরকে নামিয়েছিল, নীতিশ রানাকে 3 নম্বরে নামাতে পারে। নীতিশ রানা আমার মনে হয় বেটার হবে, বা আর একটা কাজ করতে পারে। আর শ্রেয়াসকে যে আগে নামাবে, শ্রেয়াস আর তাও তো বল নষ্ট করবে। ওই 2022-এ খেলেছিল 3 নম্বরে নেমেই, কিন্তু শ্রেয়াস আর ধারাবাহিকভাবে খেলেছিল। এখন হয়তো তার 4-এর মানিয়ে নিতে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান টিম এর আগে 4 নম্বরে খেলেছে। জানি না কি করবে পরের ম্যাচ থেকে। আর হয়তো নীতিশ রানাও আগে নামতে পারে, হয়তো বাহাতি আউট হলে বাহাতি নামবে, আর ডানাতি আউট হলে ডানাতি হয়তো নামতে পারে। সেক্ষেত্রে সেটা ডানাতি বাহাতি কম্বিনেশন রেখে হয়তো গৌতম গম্ভীর পাঠাতে পারে। সের ওপর নির্ভর করবে যে কে ব্যাটিংয়ে নামবে। তবে অ্যান্দ্রে রাসেলকে একটু আগে ব্যাট করতে পাঠানো ভালো। একদম শেষ মুহূর্তে রমনদীপই আসবে, এরকম ইনিংস খেলবে, এটাই বেটার হবে। মানে রিঙ্কু রাসেল ছাড়াও এবার কেউ একজন খেলছে। রমনদীপকে কী জন্য নিয়েছিল, এই জায়গায় মানিশ পান্ডে থাকলে কখনোই এই রানটা করতে পারতো না। 6 বলে 17, 8 বলে 25, এটা কখনোই করতে পারতো না। এই জন্যই রমনদীপ সিংকে নেওয়া হয়েছে। মানে অনেকটা আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং হয়তো বড় বড় ইনিংস খেলেছে, কিন্তু রমনদীপ সিং ছোট রান করলো, যে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে ওইটাই ইম্প্যাক্টফুল ইনিংস। ওই জন্যই ম্যাচটা অনেকটা এগিয়ে গেছে। রান উঠছে না, লাস্টে বুমরার বলে 6 মারা অবিশ্বাস্য। আমি জানতাম রানটা কম হবে, কে বুমরার বলে মারতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস ছিল রমনদীপ সিং লাস্ট বলে একটা চালাবে। তা দেখলাম 6 মেরে দিয়েছে, দারুণ লাগলো। কলকাতার যে দুর্বলতা আজকে দেখা গেল, সেগুলোর সমস্যার সমাধান করতে হবে মানে গৌতম গম্ভীরের। তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হবে, না হলে সমস্যা। আর এটা পুরো আউটফিল্ড কিন্তু একদম মানে ভিজা আউটফিল্ড ছিল, প্লাস দ্রুত গতির আউটফিল্ড, একদম 4 ফাট ঠেকানো যাচ্ছিল। অনেক চেষ্টা করেছে, আর মুম্বাই আজকে ফিল্ডিংও ভালো করার চেষ্টা করেছে। মুম্বাই কলকাতার বিরুদ্ধে সবসময় যেন একটা ভালো খেলার চেষ্টা করে, অন্য টিমের বিরুদ্ধে হারে ঠিকই। আর আর মুম্বাইকে দেখলে কলকাতা আবার ভয় পেয়ে যায়। ব্যাটিংয়ে তো কেউ খেলতে পারে না, না শ্রেয়াসকে এখনও পর্যন্ত একটা ম্যাচে খেলেছিল আরসিবির পক্ষে দায়িত্ব নিয়ে, 36 বলে 50, আর একটা বছর সেইভাবে দায়িত্ব নিয়ে খেলতে দেখলাম না। আর রিঙ্কু সিং বলতে গেলে ফর্মে নেই। রাসেল একটা ম্যাচে খেলেছিল, তবে বোলিং ভালো করেছে, ঠিক আছে। সুনীল নারিন ব্যাটিং বোলিংয়ে ভালো করেছে, ঠিক আছে। ফিল্ড সল দায়িত্ব নিয়ে এরা খেলবে না, এরা মেরে ব্যাটিং করবে যেখানে গিয়ে দাঁড়ায়। তবে আমার যতদূর মনে হয় যে যখন কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে, সেখানে কিন্তু স্লো পিচ হবে, সেখানে করতে হবে কি 4 মারতে হবে। এটা গৌতম গম্ভীরের একটু দেখা উচিত। বড় বড় লম্বা শট না খেলে 4 মারলেও তো কিন্তু রানটা এগিয়ে যায়, যেটা ঋতুরাজ গাইকোয়াড় যেভাবে খেলে। আহমেদাবাদের পিচ বা চেন্নাইয়ের পিচ, সেখানে কিন্তু স্লো পিচ হবে, সেখানে কিন্তু ব্যাটিং সহায়ক পিচ হবে না। এবার সেটা একটু বুঝে খেলতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। না হলে কিন্তু সমস্যায় পড়লেও পড়তে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আবার হয়তো সমস্যায় নাও পড়তে পারে, ভালো খেলে দিতে পারে। দেখা যাক এখন কি হয়। খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না, দেখা যাক। ফালতু ফালতু বোলিংয়ের এগেনস্টে তো সবাই ভালো রান করতে পারে, কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে রান করাটাই বড় মানে অনেক কঠিন বিষয়। যেটা আজকে কলকাতা করেছে, প্রথমের দিকে উইকেট পড়ে গেলেও যেভাবে খেলেছে ভালো খেলেছে, বাট আর কিছু রান বেশি হলে ভালো হতো। খেলেছে একেবারে, তবে খারাপ লেগেছে শ্রেয়াসের ব্যাটিং, মানে জঘন্য। আর ফিল সল্ট নারিন যেরকম ভালো ওপেনিং জুটি তৈরি করতে পারে, মানে ভালো রান করতে পারে, আবার এরকম হয় 0 রানে 2 উইকেটও পড়তে পারে। আজকে 10 রানে 2 উইকেট পড়েছে, 0 রানে 2 উইকেটও হতে পারে। তারা এমন ব্যাটার, মানে একজন আউট হলে একজন সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে। এটা তো আর ফাফ ডু প্লেসের বিরাট কোহলি না। ফাফ ডু প্লেসের বিরাট কোহলির মতো ওপেনার থাকলে তাহলে আলাদা ব্যাপার, মানে দুজনেই সেরা প্লেয়ার, এরকম থাকলে আলাদা ব্যাপার। আর ভেঙ্কটেশ্বর যদি ওপেন করতো, এত রান কলকাতা নাইট রাইডার্সের হতো না, সেক্ষেত্রে এরকম সমস্যা ফেস করতে হতো। নারিনা সলভ খেলছে বলে আলাদা ব্যাপার। আর আজকে দেখছিলাম ম্যাচের আগে সূর্যকুমার যাদব আর রোহিত শর্মা এরা আলোচনা করছিল কেকেআরের প্লেয়ারদের সাথে, মানে এরা দল হয়তো ছাড়তে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, যতদূর সম্ভবত মনে হয়। এবার শেষ অবধি যদি মুম্বাই ইন্ডিয়ান্স সব কিছু ঠিকঠাক করে দেয় যে এদের আমরা ছাড়বো না, তাহলে আলাদা বিষয়। তবে আমার মনে হয় সেটা করবে না। ওই মানে হয়তো ছাড়তে পারে সম্ভবত। রোহিত শর্মা তো ছাড়বেই, সূর্যকে না ছাড়লেও রোহিতকে ছাড়বেই। রোহিত হয়তো কেকেআরের সাথে এত যখন যোগাযোগ করছে, হ্যাঁ, তখন নিশ্চয়ই এটা কোনো ব্যাপার আছে আর কি। আর এই পিচটা খুব একটা যে ব্যাটিং সহায়ক পিচে ছিল না তা কিন্তু না, একটু বোলিং ভালো করলে এই পিচেও মানে ডিফেন্ড করা যায় রান। আর মানে
খুব একটা ব্যাটিং সহায়ক পিচ ছিল না। প্রথম প্রথম যেরকম খুব ব্যাটিং সহায়ক পিচ হচ্ছিল, আর স্পিন কিন্তু হালকা করছিল, খুব বেশি স্পিন করছিল না, হালকা স্পিন হচ্ছিল কিন্তু অল্প বেশি একটা না। তার জন্যই কিন্তু চাওলা ভালো বল করতে পেরেছে, মানে কলকাতার এক্স প্লেয়ার এসে কলকাতার বিরুদ্ধে এসে ভালো বল করে দেয়। সেটা কুলদীপ হোক, চাহাল হোক, রাহুল ত্রিপাঠী একবার পারফরমেন্স করেছিল, দীনেশ কার্তিক হোক, মানে কলকাতার এক্স প্লেয়াররা এসে কলকাতার বিরুদ্ধে পারফরমেন্স করে, এটা প্রতি বছরই হয়ে থাকে। এবছর হলো চাওলা ভালো বল করে দিল। আর বুমরা সবসময় ভালো বল করে, আজকেও ভালো বল করেছে, তাও 39 রান খেয়েছে। তাও ওই রমনদীপ সিং যদি না মারতো 6টা, তাহলে আবার 157 হতো না, তাহলে আরও কম রান হতো, 6 রান কম হতো। মনদীপ সিং যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটাকে ভালো প্র্যাকটিস করায় গৌতম গম্ভীর, মানে খুব দেখে শুনে প্র্যাকটিস করায় যাতে সে ভালো প্র্যাকটিস করতে পারে, বড় বড় হিট মারতে পারে। এই জন্য মানে তার প্রতি আর কি নজর দেয়। এই জন্য কিন্তু তার উপর ভরসা রাখে এবং শেষ অবধি তাকে পাঠায় ব্যাটিংয়ে, ভালো ব্যাটিং করে দেয়। আর রোহিত শর্মাকে দেখেই খারাপ লাগছিল, রোহিত শর্মাকে দেখি ফিল্ডিংও করায় না, তার কথা শোনেও না, মানে তাকে প্রায় গ্রাহ্যই করে না, মানে টিম ম্যানেজমেন্ট জঘন্য অবস্থা। মানে হয়তো মানে রোহিত শর্মা একসময় খারাপ ফর্মে ছিল, তো খারাপ যখন ফর্মে ছিল ভেবেছিল যে খারাপ ফর্মে রয়েছে আর টি-20 খেলবে নাকি সন্দেহ আছে, আমি হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করি, মানে আর সম্মান দেওয়ার প্রয়োজন মনে করলো না। সবাই তো আর ভালো টিম ম্যানেজমেন্ট হয় না। এটাই মানে রোহিত শর্মা কেকেআরে না আসুক, অন্য কোনো দলে যাক তাও ঠিক আছে, ওই মুম্বাইয়ের আর খেলার দরকার নেই। মানে এটাই হলো ব্যাপার আর কি। মানে অন্য দলের হয়ে খেললে আর কি খুশি হব। কেএল রাহুল অন্য দলের হয়ে খেলুক, লখনৌর খেলার দরকার নেই। অন্য কোনো, এই যে আরসিবি, অন্য কোনো দল হলে তো বিরাট কোহলিকে বের করে দিত, এত বছর ক্যাপ্টেন্সি দিত না। আর সেখানে বিরাট কোহলির এত বছর করার পরও তাকে আরও করাতে চেয়েছিল, সে নিজে ছেড়ে দিয়েছিল, তাই ট্রফি পাচ্ছে না বলে। মানে কি অবস্থা। বা চেন্নাই মহেন্দ্র সিং ধোনি সব, মানে যে সে যা বলে সেটাই শেষ কথা। এটাই তো হওয়া উচিত, রোহিত শর্মারও তো সেটাই হওয়া উচিত। এটা হয়তো মুম্বাই, মানে বেশি হাই ফাই প্লেয়ার যেখানে থাকে না, সেখানে কখনোই ভালো খেলতে পারেনি। যে মুম্বাই সব থেকে আগে প্লে অফ থেকে ছিটকে গেল, ওই দলে ছিল হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, ঈশান কিষান, জাসপ্রীত বুমরা, বড় বড় মাপের প্লেয়ার। কি করলো, বড় বড় মাপের প্লেয়ার নিয়ে কিচ্ছু করতে পারেনি। দিল্লি ছোটোখাটো প্লেয়ার, জ্যাক ফ্রেজার, ম্যাকগ্রুক, এদের নিয়ে ভালো খেলে দিল। কলকাতা নাইট রাইডার্স সেরকম নারিনকে দিয়ে ওপেন করে বাজি মেরে দিল। তারপরে রিঙ্কু সিং, আরও অ্যান্দ্রে রাসেল ভালো, মানে নাম করা প্লেয়ার, আরও কিছু নতুন নতুন প্লেয়ার, আংক্রিস রঘুবংশীকে খেলালো, ভৈভব আরোরা, হর্ষিত রানা, এদের দিয়ে বাজি মেরে দিল। আর মানে টুর্নামেন্টের কথা বলছি। আর মুম্বাই বড় বড় প্লেয়ার নিয়ে কিছু করতে পারলো না। সবসময় বড় প্লেয়াররাই যে ম্যাচ জেতাবে এমন না, ছোট প্লেয়াররাও ম্যাচ জেতাতে পারে।